আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ওয়ান শটের আজকের এই ক্লাসটাতে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের 13 অধ্যায় বা জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা পড়ে ফেলবো। এই চ্যাপ্টারটাতে মুখস্থর জিনিস একদমই নাই, এই চ্যাপ্টারটাতে বোঝার জিনিসও তেমন নাই। খালি যদি তুমি চ্যাপ্টারের মধ্যে কি আছে এই ধারণাটা একটু খালি মাথার মধ্যে নিতে পারো, এখান থেকেই তোমার একটা সৃজনশীল কমন পড়ে যাবে এবং হচ্ছে সাথে সাথে যে কয়টা এমসিকিউ আসবে সেগুলো কমন পড়ে যাবে। সো শীতের দিনে যদি আমরা এই লেপের মধ্যে বসে এই ক্লাসটা পুরোটা করে ফেলি তাহলে আমাদের ইনশাল্লাহ বইটা খুলেও তেমন একটা দেখা লাগবে না। তারপরও তোমাদেরকে পড়াতে পড়াতেই আমি বলে দিব যে কোন অংশটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন অংশটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো পরবর্তীতে বইটা খালি জাস্ট একবার চোখ বুলাই নিলেই হয়ে যাবে। এবং বায়োলজির যে 14টা চ্যাপ্টার আছে তোমাদের বইতে তার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? অনেক সময় এই চ্যাপ্টারটা পড়তে অনেক মনোটোনাস লাগে, বোরিং লাগে, বাট তোমরা এই জন্য যেই চ্যাপ্টারগুলো মনোটোনাস লাগে, বোরিং লাগে সেই চ্যাপ্টারগুলো নিজে না পড়ে যদি একটা ক্লাস করে ফেলো তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুব ইজি হয়ে যায়। তো চলো ক্লাসটা স্টার্ট করে দিই। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি চ্যাপ্টারের শুরুটা দেখি, এরকম কিছু ভূমিকা রিলেটেড কথা বলা হয়েছে যেটা আমাদের তেমন একটা পড়ার প্রয়োজন নাই। এরপরে যদি আমরা চলে যাই যে এই চ্যাপ্টারে আসলে আমরা কি কি জানবো, তাহলে আমরা কিছু একদম ভাইটাল কিছু টপিক দেখব, যার মধ্যে প্রথমে হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম জিনিসটা কি এটা আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারবো। সো আমরা যখনই পরীক্ষার হলে ক মার্কের প্রশ্নের জন্য আসবে যে বাস্তুতন্ত্র কাকে বলে, অবশ্যই আমরা ব্র্যাকেটে ইকোসিস্টেম এই কথাটা যেন মাস্ট মেনশন করি, এটা একটা ব্যাপার গেল। এই বাস্তুতন্ত্রেরই বিভিন্ন উপাদানগুলো আমাদের পড়তে হবে, কারণ এটা থেকে আমাদের সৃজনশীলটা আসে। যে বাস্তুতন্ত্র তো অনেক জায়গার হতে পারে, একটা পুকুরের হতে পারে, একটা জলজ পরিবেশের হতে পারে, একটা বন পরিবেশে হতে পারে, একটা স্থলজ পরিবেশে হতে পারে, যে কোনো জায়গার বাস্তুতন্ত্র বর্ণনা করার একই সিস্টেম। তো সেইটা আমরা বিভিন্ন উপাদান দিয়ে বর্ণনা করব। এরপরে চলে আসবে আমাদের ফুড চেইন এবং ফুড ওয়েভ, এই নামগুলো আমরা মনে রাখবো। সেটা হচ্ছে খাদ্য শিকল, মানে চেইন, শিকল বলতে এরকম আমরা বোঝাই যে এরকম শিকলের মতো অংশ, এটাকে আমরা বলতেছি হচ্ছে চেইন। অ্যান্ড ওয়েব মানে হচ্ছে জাল, মানে এই অনেকগুলো মনে করি যদি এটা সমান এরকম একটা চেন হয় তাহলে এরকম অনেকগুলো চেন যখন একসাথে থাকবে তখন সেটা একটা জাল তৈরি করবে এবং সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়েব, ঠিক আছে? তাহলে খাদ্য শিকল এবং হচ্ছে খাদ্য জাল এটা পড়ে ফেলবো। এরপরে এই যে বাস্তুতন্ত্রে আমাদের শক্তির প্রবাহ এবং পুষ্টির উপাদানটা কিভাবে প্রবাহিত হয়, মানে বাস্তুতন্ত্রে একজনের পুষ্টি কিভাবে আরেকজনের কাছে যায় এবং হচ্ছে শক্তিটাও সাথে সাথে কিভাবে প্রবাহিত হয় সেটা পড়ে ফেলবো। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ট্রফিক লেভেলের মধ্যে, এরপরে আমরা টপিক লেভেল কি, শক্তি পিরামিড কি, এই জিনিসটা পড়বো। আর লাস্টে হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের যে গুরুত্বটা আছে সেগুলো পড়লেই হয়ে যাবে। তাহলে অধ্যায়ের মেন টপিকটা আসলে বাস্তুতন্ত্র, খাদ্য শিকল এবং খাদ্য জাল এবং হচ্ছে খাদ্য পিরামিড বা শক্তি পিরামিড বলতে পারি, এইটা হচ্ছে এই অধ্যায়ের মেন আলোচনার বিষয়। তো এখানে এরকম ওইটার সাথে রিলেটেড অনেক কিছু আছে যেগুলো পড়ার কারণে আমাদের যে পরিবেশের সংরক্ষণের গুরুত্বটা আমরা বুঝবো, যে পরিবেশে প্রতিটা জীবেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে, এটা পড়ার ফলে আমরা সেটা বুঝতে পারবো এবং পারস্পরিক যে সম্পর্ক সেটা আরও ক্লিয়ার হব। তো চলো আমরা অধ্যায়টা স্টার্ট করে দিই। যেমনটা বললাম যে প্রথমে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে পড়াশোনা করা হয়েছে এবং এখানে শুরুতেই বলা হয়েছে যে কিভাবে আমরা পরিবেশের সাথে রিলেটেড। যখনই আমরা পরিবেশের সাথে রিলেটেড এই কথাটা বলার চেষ্টা করি তখনই দুটো জিনিস উঠে আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এই কথাটা চলে আসে। যেখানে বলা হয় যে যেহেতু উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিলেই সালোক সংশ্লেষণ করতে পারে, কারণ কার্বন ডাই অক্সাইড যদি আমি বলি মানে এটা কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আমরা গ্লুকোজ তৈরি করব বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করব, যেটা আমরা জীবনী শক্তি চ্যাপ্টারে পড়েছি। এই যে কার্বন ডাই অক্সাইড যে গ্লুকোজ তৈরি করবে এটার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড মাস্ট। আবার এই কার্বন ডাই অক্সাইড আমরা দিচ্ছি উদ্ভিদকে, আবার এই গ্লুকোজটা পরবর্তীতে যখন কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় তখন আমাদের এখান থেকে আমরা অক্সিজেনও পাই। এই অক্সিজেনটা আমাদের না দিলে আমরা আবার কার্বন ডাই অক্সাইড নিতে পারতাম না। তো বিষয়টা হচ্ছে একদম ইন্টারকানেক্টেড, যে অক্সিজেন যদি উদ্ভিদ আমাদেরকে হচ্ছে দেয় তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড দিতে পারবো, আবার উদ্ভিদ আমাদেরকে কার্বন ডাই অক্সাইড যখন মানে আমরা যখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি উদ্ভিদই সেটা নিতে পারছে। সো জিনিসটা একদম ইন্টারকানেক্টেড। এটা বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জিনিস
একে অপরের সাথে রিলেটেড। সো এগুলো তোমরা সব জানো, আমি বেশি কথা না বাড়ায় মেন যে হচ্ছে বাস্তুতন্ত্র কাকে বলে সেই জায়গাটাতে চলে যাব। এই অংশটা কোনো প্রয়োজন নাই পড়ার, আমরা পরবর্তীতে এমনিতেও এই অংশটা পাবো। তো বাস্তুতন্ত্র হচ্ছে, দেখো বইয়ের সংজ্ঞা অনুযায়ী, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের মধ্যে, মানে এক কথায় জীবের সাথে জড় পদার্থের যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয়। জড় পদার্থ কারা? মাটি, পানি, বাতাস, এগুলোকে এখানে জড় পদার্থ বলছে। অর্থাৎ পরিবেশকে আমরা দুই ভাগে মেনলি ভাগ করতে পারি, একটা জীব আর একটা জড়। এই জীব এবং জড়র মধ্যে যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, এটাকে আমরা মিথস্ক্রিয়া বলতে পারি, ঠিক আছে, বা ইন্টারঅ্যাকশন বলতে পারি। মানে কি, যে এই যে একটু আগে যেই উদাহরণটা দিলাম সারসংশ্লেষ উদাহরণ, এটাই একটা মিথস্ক্রিয়ার উদাহরণ। এছাড়া আরো অনেক মিথস্ক্রিয়া আছে, ঠিক আছে। সো এই জিনিসটা হওয়ার কারণে আমরা যে একটা সার্টেন অঞ্চল পাই, সার্টেন রিজিয়ন পাই, সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। তাহলে আমরা কি বলতেছি? বাস্তুতন্ত্র হচ্ছে পরিবেশের জীব এবং জড়র সাথে যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কের নাম হচ্ছে মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার কারণে যে একটা অঞ্চল গড়ে ওঠে, সেটা হতে পারে খুব ছোট একটা অঞ্চল, সেটা হতে পারে খুব বড় একটা অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, বরফে ঢাকা বিশাল বড় অঞ্চল এরকম হতে পারে, সুন্দরবনের মতো বিশাল একটা অঞ্চল হতে পারে, বঙ্গোপসাগরের মতো বিশাল একটা অঞ্চল হতে পারে। আবার কি হতে পারে, দেখা যাচ্ছে যে তোমার বাসায় একটা অ্যাকুয়ারিয়াম আছে, সেটাও একটা ইকোসিস্টেম হতে পারে, বা তোমার পাশাপাশি একটা পুকুর আছে, সেটাও একটা ইকোসিস্টেম হতে পারে। তাহলে সহজ কথায়, পরিবেশের জীবের সাথে জড়ের যে সম্পর্ক, বা জীবের সাথে পরিবেশের প্রত্যেকটা উপাদানের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে মিথস্ক্রিয়া। এবং এই মিথস্ক্রিয়ার কারণে যে অঞ্চল গড়ে উঠছে, সেটাই হচ্ছে আমাদের ইকোসিস্টেম। তো আশা করি আমরা এটা বুঝে গেছি। তাহলে আমরা যদি একটু ডিটেলসে যাই, যে বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে, একক বলতে বোঝাচ্ছে এমন কোনো রিজিয়নকে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, মানে সেখানে জড় থাকবে, খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ থাকবে, খাদ্যের জন্য এই উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী থাকবে, এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট, মানুষ মারা গেলে যখন আমরা তাদেরকে মাটিতে কবর দিয়ে দিই আমাদের মুসলমান ধর্মের রীতি অনুযায়ী, তখন সেটা হচ্ছে পচানোর জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আরেক ধরনের জীব থাকবে, যেটা আমরা হচ্ছে ছত্রাক বলতে পারি, ব্যাকটেরিয়া বলতে পারি, যারা মূলত এই কাজটা হচ্ছে করে থাকে। এবং ওই অংশটা থেকে উদ্ভিদ আবার পুষ্টি পায়। সো এটা একটা সাইকেলের মতো ঘুরতে থাকে। তো এই যে ছত্রাক বা ব্যাকটেরিয়া, এরা ম্যাক্সিমাম হচ্ছে অণুজীব, মানে এদের খালি চোখে হচ্ছে আমাদের দেখা যায় না, এদেরকে দেখতে গেলে আমাদের মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাই এদেরকে অণুজীব বলতেছি। এবং এই যে জীবজগতের পুষ্টি এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের উৎস হিসাবে আমাদের মাটি, পানি, বায়ু, এগুলো হচ্ছে প্রয়োজন হবে। তাহলে আমরা বাস্তুতন্ত্র কাকে বলে এই জিনিসটা বুঝলাম, এবং বাস্তুতন্ত্রের বলতে আসলে কি বুঝায়, এটা একটা উদাহরণ দিয়ে বর্ণনা করার চেষ্টা করা হলো। তোমাদের ক্লাসে আমি বাস্তুতন্ত্র কাকে বলে আই হোপ এই সংজ্ঞাটা মুখস্থ করিয়ে দিয়েছি, এবং বাস্তুতন্ত্র কাকে বলে লেখার পরে অবশ্যই ইকোসিস্টেম ব্র্যাকেট ক্লোজ করে লিখতে হবে, ঠিক আছে। যারা বাংলা ভার্সন আছো তাদের জন্য বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে। বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে প্রথমে যেটা পাচ্ছি জড় উপাদান, এরপরে পাচ্ছি হচ্ছে, আমরা যদি এই ছকটা দেখে আমরা আরো ক্লিয়ার হব, প্রথমে আমরা আগে মেন উপাদানগুলো আগে একটু মেমোরাইজ করে নিব। একটা পাচ্ছি হচ্ছে জড় উপাদান, আরটা পাচ্ছি জীব উপাদান। যেরকমটা আমি বললাম যে পরিবেশে সাধারণত দুটো জিনিস থাকে, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে আমাদের জীব, ঠিক আছে। আর কিছু থাকে ভৌত উপাদান। জড় উপাদানের মধ্যে আমরা অনেক সময় মাটি, পানি, বায়ু এদেরকে ধরে ফেলতে পারি, বাট অনেক সময় এদেরকে আলাদা হিসাবে ধরতে গেলে আমরা হচ্ছে ভৌত উপাদানের মধ্যে এগুলোকে ফেলতে পারি। সো জড় আর জীব এটাই তুমি মনে রাখো, কারণ পরীক্ষায় আসলে তুমি বাস্তুতন্ত্র উপাদান আসলে ভৌত উপাদান নিয়ে এত কথাবার্তা বলবা না, তুমি জড় আর জীবের মধ্যে সীমাবদ্ধ থাকবা। সো জড় উপাদানে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অজৈব বস্তু, যেটা জীব থেকে তুমি ডাইরেক্ট পাও না, আর হচ্ছে জৈব বস্তু, যেটা হচ্ছে জীব থেকে তুমি ডাইরেক্ট পাও। আমরা আরো ডিটেলসে বলবো জৈব আর অজৈবর মধ্যে পার্থক্যটা কি। আর জীবের উপাদানের মধ্যে আসছে উৎপাদক, যে সবার প্রথমে খাবার উৎপাদন করছে। এরপরে আছে খাদক, ওই উৎপাদন করা খাবার প্রথমে আমাদের যারা খাচ্ছে তারা হচ্ছে হার্বিভোরাস, VOROUS, হ্যাঁ, হার্বিভোরাস। তারপরে একইভাবে হচ্ছে কার্নিভোরাস আর হচ্ছে অমনিভোরাস। দেখো
হার্ব খায় যারা, হার্ব মানে হচ্ছে আমাদের আগাছা গাছপালা এরকম বোঝাচ্ছে হার্বস, যেটা হার্বিভোরাস মানে তৃণভোজী, যারা হচ্ছে এই উৎপাদককে ডাইরেক্ট খাচ্ছে। এই তৃণভোজী প্রাণীদেরকে যারা খাচ্ছে তারা হচ্ছে কার্নিভোরাস মানে মাংসশাসী। আর আমরা হচ্ছে অমনিভোরাস, আমরা হার্বও খাই কারণ আমরা শাকসবজিও খাই, আবার আমরা মাছ মাংসও খাই। সো আমরা হচ্ছে অমনিভোরাস। এই তিনটা টার্ম অবশ্যই আমরা মনে রাখবো। তৃণভোজী মানে হার্বিভোরাস, মাংসশাসী মানে কার্নিভোরাস, আর হচ্ছে আমাদের দুইটাই খায় যারা, মানে অমনিভোরাস মানে হচ্ছে হার্বিভোরাস প্লাস কার্নিভোরাস, দুটা হচ্ছে একসাথে থাকবে। এবং লাস্টে আমরা এই প্রত্যেকে যখন মারা যাচ্ছে তখন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কাজ করছে হচ্ছে আমাদের বিয়োজক, বা বিয়োগ করে দিচ্ছে বা ভেঙে ফেলছে। বিয়োগ করা মানে কোনো কিছু হচ্ছে বাদ দিয়ে দেওয়া বা ভেঙে ফেলা বোঝাতে পারি। সো বিয়োজকের কাজ হচ্ছে কোনো কিছুকে ভেঙে পুনরায় মাটির সাথে মিশাই দিচ্ছে, যেন ওখান থেকে আবার পুনরায় উৎপাদক বা উদ্ভিদ গ্রো করতে পারে। কারণ উৎপাদক বলতে মেনলি আমরা এখানে উদ্ভিদকেই বুঝছি। সো আমরা শুরুতেই চলে যাই জড় উপাদান বা নন লিভিং ম্যাটার্সের কাছে। এগুলো একটু খেয়াল করব। দেখো বর্ণনা কিন্তু আমরা সবাই লিখব, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ইংলিশ টার্মগুলো উল্লেখ করব না। ইংলিশ টার্মগুলো যারা উল্লেখ করব তারা হচ্ছে পরীক্ষায় বেশি মার্ক পাবো, ঠিক আছে? সো জড় উপাদান মানে তো নন লিভিং ম্যাটার্স বুঝাই যাচ্ছে, আর লিভিং উপাদান মানে হচ্ছে তোমার হচ্ছে জীব উপাদান, এটা তো আমরা বুঝতে পারছি। তো জড় পদার্থের উপাদানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায়, তারপরে বেশ কিছু পুষ্টি উপাদানও সরবরাহ করে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে আমাদের অজৈব এবং জৈব এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা জৈব এবং অজৈবের কাছে যাই। দেখো এগুলো হচ্ছে জৈব বা ইনঅর্গানিক, আর এরপরে হচ্ছে আমাদের অজৈব ইনঅর্গানিক, আর জৈব হচ্ছে আমাদের অর্গানিক। সো আমরা একটু বুঝবো যে জৈব জিনিসটা কি আর অজৈব জিনিসটা কি। জৈব মানে যা জৈব বা জীব, জীবের ইংলিশ কি অর্গানিজম, তার মানে যেটা অর্গানিক, ঠিক আছে? অর্থাৎ যেটা জীব থেকে তৈরি হয়। এবং জীব থেকে কি তৈরি হয়? যদি কোনো উদ্ভিদ এবং প্রাণী মারা যায় বা তাদের দেহের কোনো বর্জ্য পদার্থকে আমি হচ্ছে চিন্তা করি, তাহলে সেটাকে আমি জৈব বস্তু বলতেছি। যেমন এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। হ্যাঁ, যদি আমরা উদ্ভিদ বা প্রাণীর কোনো পচনশীল অংশ বা মৃত অংশকে কালেক্ট করি, মাটির সাথে যারা মিশে থাকে, তাদেরকে আমরা হিউমাস বলতে পারি। যেরকম আমি সহজে বলি, আমরা যখন রেচনের চ্যাপ্টারটা পড়ছি আমরা ইউরিয়া পড়ছি, ইউরিন পড়ছি, যে ইউরিনের মধ্যে মেনলি ইউরিয়া থাকে। সো ইউরিনটা কি আমাদের শরীর থেকে উৎপন্ন হওয়া একটা জিনিস না? সো এই ইউরিয়া হচ্ছে আসলে হিউমাসের মধ্যে পড়ে, কারণ আমরা এটা বডি থেকে পাই। আবার উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ এগুলো হচ্ছে আমাদের হিউমাসের মধ্যে পড়ে। সহজ কথায় আমাদের বডি মেনলি তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। এবং অর্গানিক কেমিস্ট্রি বলতে আমরা এই কার্বন এবং হাইড্রোজেন জাতীয় যৌগকে বুঝি। যখন কার্বন এবং হাইড্রোজেন জাতীয় যৌগ, কার্বোহাইড্রেট, জৈব যৌগ যেটা আমরা পড়াশোনা করছি যে কার্বন এবং হাইড্রোজেনওয়ালা যৌগ, সাথে হচ্ছে সালফার, পটাশিয়াম, তারপরে হচ্ছে আমাদের ফসফরাস, নাইট্রোজেন, এগুলো হচ্ছে থাকতে পারে, এটা আমরা পড়ছি। সো এই ব্যাপারটা, এই যে এই জিনিসগুলোকেই আমরা হচ্ছে মূলত জৈব পদার্থ বলছি। আর পর্যায় সারণীতে যে আমাদের 118টা মৌল আছে, যেগুলো হচ্ছে জৈব যৌগ না, জৈব যৌগের কিছু এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা জৈব যৌগ যখন পড়বা তখন তোমরা আরো ডিটেলসে জানবা। আপাতত তোমরা শুধু এটা জানো যে যে জিনিসটা জীব থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে জৈব বস্তু। সো এগুলো এরকম না, যেরকম ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, তারপরে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। অনেকে বলতে পারো আপু কার্বন আর অক্সিজেন হইলে তো সেটা জৈব যৌগ হয়ে যায়। না, কার্বন এবং হাইড্রোজেন মাস্ট থাকতে হবে। কার্বন এবং হাইড্রোজেন থাকার পরে যদি অন্য কোনো যৌগ থাকে তাহলে সমস্যা নেই, বাট কার্বন এবং হাইড্রোজেন মাস্ট থাকতে হবে জৈব যৌগ হওয়ার জন্য, ঠিক আছে? জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেনওয়ালা যৌগ থেকে হয়, যেরকম মিথেন, CH4, এটা একটা জৈব যৌগ। সো ওইগুলো বাদ দিয়ে যেগুলো আছে, যেগুলো আমাদের মাটি, পানি, বায়ুতে পাওয়া যায়, যেরকম পানি হচ্ছে H2O, সো এটাও কিন্তু একটা অজৈব বস্তু। বায়ুতে পাওয়া যায় অক্সিজেন, একটা অজৈব বস্তু। মাটিতে পাওয়া যায় যে পটাশিয়াম, সোডিয়াম, এগুলো পাওয়া যায়, বিভিন্ন খনিজ লবণ পাওয়া যায়, এগুলো একটা অজৈব বস্তু। অর্থাৎ কোনো জীব দেহ থেকে আসেনি, এগুলো মাটি, পানি, বাতাসে পাওয়া যায়, সেটাকে আমরা অজৈব বস্তু বলতে পারি। তাহলে আমরা কি পড়লাম? বাস্তুতন্ত্রের উপাদান দুই রকম, নন লিভিং ম্যাটার্স বা জড় উপাদান এবং লিভিং ম্যাটার্স বা জীব উপাদান। সেখানে নন লিভিং ম্যাটার্স হচ্ছে দুই প্রকার, একটা অজৈব বস্তু বা ইনঅর্গানিক ম্যাটার্স। কারা? এটা বলে দিলাম,
এদের সংজ্ঞাটাও পড়ে ফেললাম, এবং জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার কারা এবং এদের সংজ্ঞাটাও বলে দিলাম। সাথে অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখবো যে জৈব বস্তু হচ্ছে আমাদের অপর নামে আমরা এটাকে হিউমাস হিসাবে ডাকতে পারি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কি হিউমাস কি আসলে বলে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। জৈব বস্তুর সংখ্যাতে যা লিখতা, যে উদ্ভিদ এবং প্রাণীর মৃত অংশ বা বর্জ্য পদার্থ থেকে যেটা উৎপন্ন সেটাই যেটা হচ্ছে জৈব বস্তু, সেটাই কিন্তু হিউমাস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসি ভৌত উপাদান। আমি যেরকমটা বলেছি যে ভৌত উপাদান বলতে আমরা হচ্ছে মাটি, পানি, বাতাস মূলত বুঝবো। সো মাটি, পানি, বাতাসের সাথে যে জিনিসগুলো আছে, যেরকম বাতাসের কথা যখন বলছি, বাতাসে কি থাকে? বাতাসে বায়ু প্রবাহ থাকে, বায়ুর চাপ থাকে, জলীয় বাষ্পের পরিমাণ থাকে। পানির কথা যদি বলি তাহলে হচ্ছে আমরা ভূপৃষ্ঠ বা সমুদ্রের পানির গভীরতা কত, উচ্চতা কত সেটা থাকে। তাপের কথা যদি বলি, মানে মাটি, পানি, বাতাসের সাথে সাথে আলো বা তাপ, এটাও হচ্ছে ভৌত উপাদান। তাহলে পরিবেশে সূর্যালোক থাকে। এই সকল জিনিসগুলা মিলেই হচ্ছে আমাদের ভৌত উপাদান তৈরি করে। অর্থাৎ সহজে মনে রাখবা যে মাটি, পানি, বাতাস, এই মাটি, পানি, বাতাস মনে রাখলে এর সাথে রিলেটেড যে টার্মগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের ভৌত উপাদান বা ফিজিক্যাল কম্পোনেন্টস বলতে পারি। এবং এই উপাদানগুলো মিলে দেখবা সবসময় কি তৈরি করে? আবহাওয়া তৈরি করে। আর অনেকগুলো আবহাওয়া যখন একসাথে হয় তখন সেটাকে আমরা জলবায়ু বলতে পারি। 30 বছরের আবহাওয়া একসাথে করলে আমরা হচ্ছে জলবায়ু পাই। সো এটা হচ্ছে আমাদের ভৌত উপাদান গেল। তাহলে এরপর আমরা চলে আসি আমাদের লিভিং ম্যাটার্স বা লিভিং কম্পোনেন্ট, যা ইচ্ছা বলতে পারো, সেটা হচ্ছে আমাদের জীবজ উপাদানের মধ্যে চলে আসি। এখানে একটা কথা মেনশন করে দিই, পরীক্ষায় যখন আসে জলজ বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো, আমরা সবাই কি করি যে আমরা জীবজ উপাদান থেকে সবাই ব্যাখ্যা করতে শুরু করি। উৎপাদক লিখি, খাদক লিখি, বিয়োজক লিখি। কিন্তু বাস্তুতন্ত্রের জড় উপাদান এবং ভৌত উপাদান এগুলো কিন্তু বাস্তুতন্ত্রের উপাদান। আমরা ম্যাক্সিমাম এটা বাদ দিয়ে দিই। আমরা বাস্তুতন্ত্রের উপাদান বলতে শুধু জীবজ উপাদান বুঝি এবং পরীক্ষায় এটাই লিখি, এবং বিভিন্ন গাইড বইতে দেখাচ্ছে বর্ণনা করার সময় এটাই থাকে। সো এটা করা যাবে না। হ্যাঁ, আমরা এক লাইন হলেও, মানে আমরা পয়েন্টটা দিয়ে এক লাইন হলেও এটা লিখবো। সো বুঝতেই পারছো যে অধ্যায়টা অনেক ইজি, জাস্ট টেকনিক্যাল কিছু মিস্টেক আছে তোমাদের, সেগুলো আমি ধরাই দিব। আচ্ছা, সো প্রথমে আসি উৎপাদক। উৎপাদকের মধ্যে খুব সুন্দর করে লিখবা যে যারা সালোক সংশ্লেষণ করতে পারে তারা হচ্ছে উৎপাদক, এবং যারা সালোক সংশ্লেষণ করে তার মানে হচ্ছে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা স্বভোজী বা অটোট্রফস বলি। নিজে তৈরি করে তাদেরকে আমরা বলি হচ্ছে স্বভোজী বা অটোট্রফ। শেষ, আর তোমার কিচ্ছু পড়ে না। এখানে সালোক সংশ্লেষণে কি হয় এগুলো সব বলছে, এগুলো আমরা পড়বো না, কারণ এগুলো অলরেডি আমরা জীবনী শক্তিতে পড়ছি। তো আমার কোনো দরকার এগুলো পড়ার। এরপর আমরা চলে আসছি হচ্ছে খাদকের কাছে। খাদকের মতো আমি আগেও বললাম যে আমরা প্রথমেই যদি হচ্ছে জিনিসটা পড়ে রাখি যে খাদক হচ্ছে 3 প্রকারের হয়, তৃণভোজী বা হার্বিভোরাস, মাংসশাসী বা কার্নিভোরাস, এবং হচ্ছে লাস্ট হচ্ছে অমনিভোরাস বা হচ্ছে সর্বভুক, ঠিক আছে? সো আমরা তৃণভোজী প্রাণী, যাদেরকে আমরা তৃণ খেতে দেখি, আমরা হরিণকে তৃণ খেতে দেখি, ঘাস ফড়িং, গরু, ছাগল, এগুলোকে আমরা নাম হিসেবে লিখব, এবং এরাই হচ্ছে আমাদের প্রথম খাদক যারা ডাইরেক্ট উৎপাদককে খেয়ে থাকে। এবং দেখো উৎপাদকে ইংলিশ নামটাও মনে রাখবা। এই জিনিসগুলো এখানে মিস্টেক হয়। হ্যাঁ, অনেকে আমি দেখা যাচ্ছে যখন কাউকে বলি যে তুমি এই অধ্যায় থেকে কোশ্চেন লিখবা, স্টুডেন্টরা এই অধ্যায় থেকে কোশ্চেন এই কারণে লিখতে চায় না, কারণ বলে যে আপু এই অধ্যায় থেকে কোশ্চেন লিখলে আমি কম মার্ক পাই। সো কম মার্ক তুমি যেন না পাও সেটার জন্যই এগুলা, যে তুমি উৎপাদকের পাশে প্রডিউসার, এই কথাটা তোমার লিখতে হবে, এবং এটা কিন্তু ফিক্স, তুমি যে প্রশ্নে আসো তুমি এভাবেই লিখবা, ঠিক আছে? তারপরে চলে যায় খাদক। কনজিউমার, যে ভোগ করতেছে, যে খাচ্ছে, কনজিউম করছে, কনজিউমার, ঠিক আছে? তাহলে গেল প্রথম শ্রেণীর খাদক। এরপরে আছে দ্বিতীয় শ্রেণীর খাদক যারা হচ্ছে মাংসশাসী, এর পাশে কার্নিভোরাস কথাটা লিখে দিলে আরো ভালো। সো তুমি খালি পয়েন্টারগুলো মনে রাখো, আর তোমার বেশি কিছু মনে রাখার কোনো দরকার নেই। দেখো আমি কিন্তু স্লাইড ওভাবে পড়াচ্ছি না, কারণ শুধু পয়েন্টার মনে রাখলে তোমার হয়ে যাবে। তাহলে ওরা ছিল প্রাথমিক খাদক, এরা হচ্ছে আমাদের গৌণ খাদক। প্রাথমিককে যারা খায় তারা হচ্ছে গৌণ, আর যারা উৎপাদক খায় তাদের হচ্ছে তাদেরকে বলছে প্রাথমিক খাদক, আর প্রাথমিককে যারা খায় তাদেরকে বলা হয় গৌণ খাদক, এবং গৌণকে যারা খায় তাদেরকে আমরা সর্বোচ্চ খাদক বলতে পারি। সো এখানে উদাহরণগুলো তোমরা একটু মেমোরাইজ করবা, কারণ উদাহরণগুলো এমসিকিউতে আসে। সো সাপ, ময়ূর, বাঘ। বাঘ যেহেতু বাঘ খেয়ে ফেলে, আবার মানুষকে সাপেও কামড়ায়, আর হচ্ছে ময়ূর আবার কিন্তু হচ্ছে আমাদের অনেক সময় যে ব্যাং ট্যাং এইসব জিনিসপাতি খাইতে পারে। সো ময়ূরটা হচ্ছে মানে ভুল হওয়ার পসিবিলিটিস আছে, যে তুমি এটাকে সর্বোচ্চ খাদকের তালিকায় নাও ফেলতে পারো। সো এই জিনিসগুলা হচ্ছে তুমি একটু খালি মনে রাখো, যে এমসিকিউর জন্য পরীক্ষার হলে বই অনুযায়ী আর কি। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমরা আজকে আরেকটা নতুন টাইপ অফ শিখবো। আমরা তো হচ্ছে মানে অমনিভোরাস অ্যান্ড কার্নিভোরাস শিখলাম, যেরকম এখানে বলা আছে যে মানুষ অমনিভোরাস এবং কার্নিভোরাস হচ্ছে মানে হার্বিভোরাস এবং কার্নিভোরাস দুটোই, তার মানে মানুষ হচ্ছে অমনিভোরাস। আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে আবর্জনা ভুক বা ধাঙ্গড়। হ্যাঁ, আবর্জনা ভুক কারা? যারা এই যে জীবিত বস্তু না খেয়ে ময়লা আবর্জনা বা মৃত খাবার খেতে বেশি পছন্দ করে। ঠিক আছে, যেমন কি আমরা দেখব যে শিয়াল সবসময় ডাস্টবিনের মধ্যে বেশি ঘুরতে পছন্দ করে, কাক সবসময় ডাস্টবিনের মধ্যে ঘুরতে পছন্দ করে, শকুন, হায়না হচ্ছে মৃত খাবার খেতে বেশি পছন্দ করে। তাহলে এই মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে যারা বেশি পছন্দ করে তাদেরকে আমরা হচ্ছে বলছি আবর্জনা ভুক বা ধাঙ্গড়। হ্যাঁ, ধাঙ্গড় বা হচ্ছে এই ইংলিশ টার্মটা আমরা হচ্ছে একটু মনে রাখবো, স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার, হ্যাঁ, স্ক্যাভেঞ্জার। যেভাবে পড়লে আমার হচ্ছে বানানটা মনে রাখবে, আমি সেভাবেই পড়বো, যে স্ক্যাভেঞ্জার। ওকে, আর অমনিভোরাসটা তো বলে দিছি। তাহলে এখানে আমরা হার্বিভোরাস শিখলাম, কার্নিভোরাস শিখলাম, স্ক্যাভেঞ্জার শিখলাম আর অমনিভোরাস শিখলাম। তো একটা বাস্তুতন্ত্রে যেগুলো যেগুলো থাকবে আমরা সবগুলা এইভাবে বর্ণনাটা দিয়ে দিব। এরপরে লাস্ট হচ্ছে, তাহলে আমরা পড়লাম প্রডিউসার, কনজিউমার এবং এরপর পড়বো হচ্ছে ডিকম্পোজার। কম্পোজার মানে হচ্ছে যে তৈরি করে, আর ডিকম্পোজার মানে হচ্ছে যে বাদ দেয়। হ্যাঁ, তো এখানে একটা জিনিস একটু দেখতে হবে যে বিয়োজকের অপর নাম হচ্ছে পরিবর্তক। আমি বলেছি না যে এই অধ্যায়টা একটু টেকনিক্যালি পড়তে হবে। এই টেকনিক্যালি অধ্যায়টা পড়লে তোমার মানে লিস্টে একটা অধ্যায় যোগ হয়ে যাবে যে আমি এই অধ্যায়টাও পারি। ওকে, আচ্ছা, সো বিয়োজক যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরকম কিছু অণুজীব আছে, মানে যাদের ওই যে আগেই বললাম যে খালি চোখে দেখা যাবে না, এরা হচ্ছে আমাদের মৃতদেহটাকে পচায় ফেলে, একদম মাটির সাথে মিশায় ফেলে, তাদেরকে আমরা বিয়োজক বলি। এবং এই প্রত্যেকটারই কিন্তু কাকে বলে এটা পরীক্ষায় ক মার্কের জন্য আসতে পারে, তো সেটার মেন্টাল প্রিপারেশনও আমাদেরকে নিয়ে রাখতে হবে। ডান। এখন পরীক্ষায় এইরকম আমরা এতক্ষণ বাস্তুতন্ত্র কাকে বলে পড়লাম, বাস্তুতন্ত্রের উপাদানগুলো পড়লাম। তুমি যে খাতায় সুন্দর করে উপাদানগুলো আমি যেভাবে নামগুলো বলেছি ওভাবে যদি খালি একটু মেমোরাইজ করে রাখো, যেরকম আমি যদি একটা জিনিস দেখাই, বইতে কিন্তু একটা ছক আছে, হ্যাঁ, এই ছকটা আছে, কিন্তু এই ছকে ইংলিশ নামগুলা নাই। মোরওভার এখানে যে মাংসশাসী তৃণভোজী আছে, তৃণভোজীর পাশে ইংলিশ নামগুলা নাই। তারপরে আমরা যে হচ্ছে আবর্জনা ভুক পড়লাম, সেটার নাম নাই। তারপর তৃণভোজীকে যে আমরা প্রাথমিক খাদক বলি, মাংসশাসীকে যে আমরা গৌণ খাদক বলি, এই জিনিসগুলো এখানে মিসিং। সো তুমি যদি এখানেও এই মানে যদি বেশি খাটতে না চাও, আমার মতো আলসে হও, বেশি যদি খাটতে না ইচ্ছা করে, তাহলে যেটা করতে পারো, এর পাশে ব্র্যাকেট দিয়ে দিয়ে জিনিসগুলো লিখে ফেলতে পারো। সো এর পাশে ব্র্যাকেট দিয়ে দিয়ে জিনিসগুলো লিখে ফেললেও কিন্তু মানে অনেকটাই সুন্দর করে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, মানে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ এটা। সো ওইগুলো মনে রাখলে তুমি পরীক্ষায় যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারো। এখন মনে করো পরীক্ষায় আমি চলে গেলাম পরীক্ষা দিতে, পরীক্ষায় চলে আসলো যে একটা পুকুরের বাস্তুতন্ত্র আলোচনা করো, উদ্দীপকে কিছু একটা হাবিজাবি রিলেভেন্সি আছে এবং লাস্টে আমাকে বলতে বললো যে পুকুরের বাস্তুতন্ত্রটা হচ্ছে খুব সুন্দর করে আমাকে বলো। সো পুকুরের বাস্তুতন্ত্র বলতে হলে আমাদের ওই সিকোয়েন্সে আসতে হবে। প্রথম হচ্ছে জড় পদার্থ, জড় পদার্থের মধ্যে জৈব এবং অজৈব, সেম আগের মতো। হ্যাঁ, ওইখানেও যে জৈব থাকবে, মানে আমরা যেগুলো পড়ে আসলাম ওইটাই, অজৈবের মধ্যে যেটা ছিল সেটাই থাকবে। তারপরে ভৌত উপাদানও বাদ দেওয়া যাবে না, ভৌত উপাদানের মধ্যে পুকুরেও কিন্তু সূর্যালোক পড়ে, সো সেটাও লিখতে হবে। এরপরে একইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এগুলোতে চলে যাব। সো এখানে যদি আমরা উৎপাদকে যাই, দেখো এইখানেই ভুলটা হয়, বইতে যেরকম উৎপাদকটাকে হাইলাইট করতেছে যে হ্যাঁ উৎপাদক, তারপর প্রথম স্তরের খাদক, আমরা সেটাই করি, কিন্তু আমরা মানে জড় উপাদান, ভৌত উপাদান এগুলো হচ্ছে বাদ দিয়ে দিই। এটা বাদ দেওয়া যাবে না, কারণ এটাও বাস্তুতন্ত্রের উপাদান। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমরা একটা জিনিস পড়বো, হোয়াট ইজ প্লাঙ্কটন। প্লাঙ্কটন কি, এই লাইনটা আমরা একটু মনে রাখবো। প্লাঙ্কটন এমনিতেও আমাদের এমসিকিউতে আসে, ক মার্কে আসে। সেটা হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র যে উদ্ভিদগুলা, সেগুলোকে আমরা হচ্ছে প্লাঙ্কটন বলি। যে উদ্ভিদগুলা পানিতে ভাসতে থাকে তাদেরকে আমরা প্লাঙ্কটন বলি। এখন যদি কেউ যে ভাসতেছে সে যদি জীব, মানে সে তো অবশ্যই জীব, সে যদি উদ্ভিদ হয় তাহলে তাকে আমরা বলবো ফাইটোপ্লাঙ্কটন। কারণ সবসময় মনে রাখবো গ্রিক ফাইটোন এই কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোন,
ব্রায়োফাইটস মানে উদ্ভিদ, ফাইট যে আছে সেটার সাথে রিলেটেড। সো যারা উদ্ভিদ প্লাঙ্কটন তারা ফাইটোপ্লাঙ্কটন, আর যারা প্রাণী প্লাঙ্কটন মানে যদি আমাদের যেটা ভাসতেছে সেটা যদি আমাদের হচ্ছে মানে অ্যানিমেল হয় বা প্রাণী হয় তাহলে সেটাকে আমি বলবো জুওপ্লাঙ্কটন। এখন সবাই তো ছোট ছোট, তুমি বুঝবা কিভাবে যে কে ফাইটো আর কে জুও? খুব সহজ, যারা সালোকসংশ্লেষণ করতে পারে তারা ফাইটো, যারা সালোকসংশ্লেষণ করতে পারে না তারা হচ্ছে আমার জু। জু মানে জুওলজি বই, আমরা জানি জুওলজি মানে হচ্ছে প্রাণী, জু মানে চিড়িয়াখানা মানে প্রাণী থাকে, কিন্তু জু কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বোটাইল। বোটাইল মানে হচ্ছে যে আবার সেটা হচ্ছে চলতে ফিরতে পারে। জু কথাটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে নিজে মানে চলতে পারে। ফাইটোপ্লাঙ্কটন কিন্তু হচ্ছে নিজে নিজে চলতে পারে, ওরা পানির স্রোতের সাথে ওরা চলাচল করে, মানে জুওপ্লাঙ্কটন কিন্তু নিজে নিজে চলতে পারবে। হ্যাঁ, ওকে, তাহলে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। সো ফাইটোপ্লাঙ্কটন কারা? যারা সালোক সংশ্লেষণ করবে এবং পানিতে ভাসবে, তারা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, যারা পানিতে ভাসবে এবং সালোক সংশ্লেষণ করবে, আর তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আর জুওপ্লাঙ্কটন হচ্ছে যারা পানিতে ভাসবে, সালোক সংশ্লেষণ করবে না, যারা হচ্ছে নিজে চলাচল করতে পারবে, তাদেরকে আমরা জুওপ্লাঙ্কটন বলি। তাহলে উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, প্রথম স্তরের খাদক হচ্ছে জুওপ্লাঙ্কটন। সো জুওপ্লাঙ্কটন হচ্ছে আমরা জুওপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে খাই, এবং নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার কীট, শুক কীট, এগুলো বিভিন্ন নাম বলছে, এগুলো হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক হিসেবে বিবেচনা করছি। এরপরে ছোট মাছ যে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক হিসাবে হবে, এবং ছোট মাছকে যারা খায় বড় মাছ তাদেরকে আমরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক হিসেবে বিবেচনা করছি। সো এটাই বলা আছে, তোমরা খালি নামগুলো একটু পড়ে নিবা, কারণ অনেক সময় এটা এমসিকিউতে আসে যে ব্যাং কোন স্তরের খাদক, একটা পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের খাদক। সো এই জিনিসটা একটু খালি কষ্ট করে দেখে নিবা, বা এই যে ভেটকি, বোয়াল, শোল মাছ যে তৃতীয় স্তরের খাদক, এই জিনিসটা একটু দেখে নিবা। বিয়োজক একইভাবে পুকুরেও বিয়োজক থাকবে, পুকুরেও ব্যাকটেরিয়া থাকবে, ছত্রাক থাকবে, এবং তারা হচ্ছে সব কিছু যারা মারা যাবে পুকুরের মধ্যে যে মাছগুলা মারা যাবে ওগুলাতে খেয়েটে ওদেরকে পুকুরের যে মাটি আছে ওটার সাথে মিশাই দিবে, এবং ওই মাটি থেকে পরবর্তীতে আমাদের বিভিন্ন গাছপালা হবে। পুকুরের নিচে যে মাটি আছে, পুকুরের সাইডে যে মাটি আছে, সেগুলো থেকে গাছপালা হবে বা উৎপাদক হবে। সো এই ছিল পুকুরের বাস্তুতন্ত্র। দেখো খুব সহজেই আমরা বাস্তুতন্ত্র কাকে বলে, মিথস্ক্রিয়া কাকে বলে এবং বাস্তুতন্ত্রের উপাদান পড়ে ফেললাম, এবং একই সাথে বাস্তুতন্ত্রের উপাদান যদি যে কোনো ইকোসিস্টেমে আসে আমরা কিভাবে বর্ণনা লিখব এটা অবশ্যই শিখে ফেললাম। কিন্তু অবশ্যই যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ইংলিশ নামটা মাস্ট লিখতে হবে ব্র্যাকেট করে। এটাই হচ্ছে টিপস আজকের ক্লাসের, যদি এটা লিখো তাহলে এই অধ্যায়টির থেকে কোশ্চিন দেখাটা তোমার জন্য ফ্রুটফুল হবে। ওকে, এখন আমরা পড়ব হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। এখানে উদাহরণ হিসেবে অনেক কিছু বলা হয়েছে, বাট আমরা যদি একদম সহজে চলে যাই তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে এটা। ঘাসকে খায় ফড়িং, ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় গুইসাপ। এই যে একটা জিনিসকে অমুক জিনিস খাইলো, তমুক জিনিস খাইলো, তারপরে 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 যে গেল, এই জিনিসটাই হচ্ছে খাদ্য শিকল বা ফুড চেইন। এই খাদ্য শিকল বিভিন্ন রকমের হতে পারে, আমরা বিভিন্ন রকমের টাইপস পড়ব। তাহলে আমাদের খাদ্য শিকল কাকে বলে আমাদের সেই জিনিসটা পড়তে হবে। বইয়ের মধ্যে সবাই ব্র্যাকেট করে অংশটা দাগাই নিবা। যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যখন খাদ্যের যে শক্তিটা আছে, যেরকম ঘাস যে ফড়িংটা খেলো, ফড়িং কি করলো, শক্তি পেল। এবার ঘাস আর ফড়িং মানে ফড়িংয়ের পেটে এখন কি আছে, ঘাস আছে, ঘাস আর ফড়িং দুটোকে যে ব্যাং খেলো, ব্যাং আবার শক্তি পেল। ফড়িং এবং ব্যাং, কারণ এখন ব্যাঙের পেটে ঘাস ফড়িং দুইটাই আছে, এটা যে সাপ খাইলো আবার শক্তি পেল। তাহলে এই যে খাদ্য শক্তিটা যে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদক পেরিয়ে যে পাস অন হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে যে প্রবাহটা হচ্ছে, এই প্রবাহটাই হচ্ছে আমাদের খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, খাদ্য জাল কিন্তু আলাদা, অনেকে খাদ্য শৃঙ্খলকে খাদ্য জালের সাথে তুলনা করে, এটা জাল না। ওকে,
তাহলে আমরা এই জিনিসটা ফলো পড়বো ফুড চেইন কাকে বলে। এখন আমরা বিভিন্ন রকমের খাদ্য শিকল পড়বো। সো আমরা আমাদের বইয়ের ভাষা অনুযায়ী 3 রকমের খাদ্য শিকল দেখতে পাই। একটা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল, আরটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল, এবং লাস্টেরটা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। এখানে ইংলিশ টার্মগুলো আমাদের জানতে হবে। প্রিডেটর মানে হচ্ছে যারা শিকার করে খায় তাদেরকে আমরা প্রিডেটর বলে থাকি। তো যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট এবং পর্যায়ক্রমে উপরের খাদকগুলো সবগুলো স্তরে শিকার করে করে খাবে, শিকার করা বলতে ধরে ধরে শিকার করে করে খাওয়া যেটাকে বলে, সেটাকে আমরা শিকারজীবী খাদ্য শিকল বলি। হ্যাঁ, যেরকম এখানে উদাহরণ হিসেবে এটা দেওয়া হয় নাই, বাট আমরা দিতে পারি যেরকম হচ্ছে হরিণকে যে বাঘ খাচ্ছে, এটা হচ্ছে কিন্তু একটা শিকারজীবী খাদ্য শিকলের হচ্ছে উদাহরণ। আবার হরিণ যদি কোনো কারণে তৃণভোজী বাদ দিয়ে কোনো একটা কিছু হচ্ছে শিকার করে খায়, সাপোজ যদিও হরিণ খুব একটা কিছু শিকার করে খায় না, হরিণ খুব শান্ত প্রকৃতির প্রাণী, বাট এরকম যদি হয় যেরকম মুরগিকে শিকার করে খায় শিয়াল, শিয়ালকে শিকার করে মনে করো যদি বাঘ খায়, যদি সুন্দরবনে এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকে একজন আরেকজনকে শিকার করে করে খাচ্ছে। এটাকে আমরা শিকারীজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইন বলতে পারি। এরপরে আসছে পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকলে যেটা বলা হচ্ছে, পরজীবী মানে হচ্ছে প্যারাসাইট, আর পরজীবী মানে হচ্ছে যারা পরের জীবের উপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, তো পরজীবী উদ্ভিদ বা প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহে, মানে যেরকম কৃমি কতটুকু অথচ আমি কত বড়, আমার দেহে কৃমি থাকে, সো এরকম যদি থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে এই পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী যদি এরকমভাবে থাকে, মানে একটার উপরে আরেকটা যদি এরকম থাকে, এক্ষেত্রে খাদ্য শিকলকে আমরা হচ্ছে পরজীবী খাদ্য শিকল বলতে পারি। উদাহরণ যদি দেখি, যে দেখো মানুষকে খায় হচ্ছে মশা, মানে পুরো খায় ফেলে না, বাট মানুষের মানে দেহের উপর ডিপেন্ড করে মশা থাকে, যে মানুষের হচ্ছে আমরা রক্তটা খাবো, এবং এই যে মশার দেহের উপর আবার ডিপেন্ড করা হচ্ছে ডেঙ্গু ভাইরাস বা ম্যালেরিয়া বলতে পারি। হ্যাঁ, ভাইরাস বলতে গেলে তবে জীব হয় না, সো আমরা ম্যালেরিয়া বলতে পারি। সো এই যে প্রত্যেকে মানুষের থেকে পুষ্টি পাচ্ছে মশা, মশার থেকে পুষ্টি পাচ্ছে হচ্ছে আমাদের ডেঙ্গু ভাইরাস বা ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া যদি আমরা পরজীবীর কথা বলি, সেটা হচ্ছে পুষ্টি পাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আমার পরজীবী খাদ্য শিকল, যেখানে প্রত্যেকেই কি করতেছে, একজন আরেকজনের থেকে পুষ্টি পাচ্ছে তার শরীরের উপর বাস করে করে, সেটাকে আমরা হচ্ছে পরজীবী বলতেছি। মৃতজীবী খাদ্য শিকল, যদি কোনো খাদ্য শিকলের শুরুটাই হয় মৃতদেহ দিয়ে, মৃতজীবী মানে সবসময় মনে রাখবো স্যাপ্রোফাইটিক, মানে স্যাপ্রোফাইটস আর কি, যারা মরা জিনিস খায় তাদেরকে আমরা স্যাপ্রোফাইটস বলি, এবং স্যাপ্রোফাইটসের সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে আমার ছত্রাক। যেরকম আমরা পাউরুটি রাখলে ওর উপরে হচ্ছে ছত্রাক জন্মগ্রহণ করে, সো পাউরুটি হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল, মানে পাউরুটি যে উপরে ছত্রাক হয় এটা পারফেক্ট এক্সাম্পল একটা মৃতজীবী। এবং এই ছত্রাককে, মানে ছত্রাক যদি মাটির সাথে মিশে যায়, পরে দেখা যাচ্ছে কেঁচো এটাকে খাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা মৃতজীবী বলি। তাহলে মৃতজীবী খাদ্য শিকল হওয়ার জন্য শুরু হতে হবে হচ্ছে মৃতদেহ দিয়ে। পরজীবী খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপে প্রত্যেককে পরজীবী হতে হবে, এবং শিকারীর যে মানে শিকারী জীবী যেটা, এটা কিন্তু পরীক্ষাটা এমসিকিউ হিসেবে আসতে পারে, যে এই ধাপে দেখা যাচ্ছে যে প্রথমটা ছোট ছিল, তারপরে আকারে আস্তে আস্তে সবাই বড় হতে হতে থাকছে, এটাকে আমরা শিকারীজীবী খাদ্য শিকল বলি। সো এই 3 টাইপের খাদ্য শিকল উদাহরণ সহ পড়বা, খ মার্কের প্রশ্নের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের বলতেছে খাদ্য শিকল সম্পর্কে আরেকটু হচ্ছে কিছু কথাবার্তা বলতেছে, যে এই খাদ্য শিকলগুলো অসম্পূর্ণ এবং এই ধরনের শিকল বাস্তুতন্ত্রের যাবতীয় মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের অংশ মাত্র। এরা অসম্পূর্ণ কেন? কারণ এই কেঁচোকেও কিন্তু আবার কেউ না কেউ খাচ্ছে। এই ডেঙ্গু ভাইরাস যেটা, মানে যদি আমরা ম্যালেরিয়ার কথা বলি, এই ম্যালেরিয়াকেও কিন্তু কেউ না কেউ খাচ্ছে। সো প্রত্যেকটাকেও, মানে এটা একটা জাস্ট অংশ দেখাইছে, এটা কিন্তু শেষ করে আমরা দেই নাই। এবং পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট। পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে। নিচের কোন খাদ্য শিকল অসম্পূর্ণ থাকে? এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি শিকারীজীবীর কাছে যাই, দেখা যাচ্ছে বাঘকে খেয়ে ফেলার পরে বাঘকে, মানে বাঘ যখন একটা শিয়ালকে খেয়ে ফেলছে, হরিণকে খেয়ে ফেলছে, ও বাঘকে খাওয়ার জন্য কিন্তু আর কেউ থাকছে না, আলটিমেটলি বাঘ মারা যাচ্ছে এবং ওখান থেকে বিয়োজক বাঘকে খাচ্ছে বা বিয়োজক বাঘকে ভাঙছে। সো
শিকারীজীবী খাদ্য শিকলকে আমরা কমপ্লিট বলতে পারি, বাট পরজীবী কিন্তু মৃতজীবী খাদ্য শিকলকে আমরা কমপ্লিট বলতে পারি না। কারণ এখানে যদি আমরা কেঁচোর পরে অন্য কোনো প্রাণীকে ঢুকাই দিতাম, সে কিন্তু আসলে হচ্ছে মৃতজীবী না, কারণ কেঁচোকে সে তাজাই খাইতো। যেরকম মুরগিকে বলতে পারি যে মুরগি কেঁচো খায়, সো মুরগি কিন্তু কেঁচোকে তাজা খাচ্ছে, তাহলে কিন্তু মৃতজীবী খাদ্য শিকল সেটা হচ্ছে না। কিন্তু ছত্রাক কিন্তু মারা যাওয়ার পরেই ছত্রাককে কেঁচো খাচ্ছে, সেই জন্য কিন্তু এটাকে মৃতজীবী বলছে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে হচ্ছে এটাই আমাদের হচ্ছে খাদ্য শিকল, যে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তর একটা আরেকটার উপর নির্ভরশীল। এরপর আমরা চলে আসি হচ্ছে খাদ্য জাল। আই থিঙ্ক এই ছবিটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এই ছবিটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে শৈবাল খাচ্ছে হচ্ছে জুওপ্লাঙ্কটন। শৈবাল মানে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন বোঝাচ্ছি, এটাকে একটা জুওপ্লাঙ্কটন খাচ্ছে, এটাকে একটা বড় মাছ খাচ্ছে, এবং একটি বড় মাছটাকে একটা বাজ পাখি খাচ্ছে। আবার এইটাকে ছোট মাছও খাচ্ছে, ছোট মাছ অনেক সময় দেখা যাচ্ছে ডাইরেক্ট শৈবালও খায়, অনেক সময় ডাইরেক্ট জুওপ্লাঙ্কটনও খায়। আবার এই ছোট মাছকে হচ্ছে বড় মাছও খাচ্ছে, আবার এই ছোট মাছকে হচ্ছে বাজ পাখিও খাচ্ছে। তো এখানে যদি আমি খাদ্য শিকলের কথা চিন্তা করি, তাহলে খাদ্য শিকল হচ্ছে 1, খাদ্য শিকল 2, খাদ্য শিকল 3, খাদ্য শিকল 4, আবার এভাবেও ধরতে পারি খাদ্য শিকল 5। সো অনেকগুলা খাদ্য শিকল কিন্তু এখানে। এরকম অনেকগুলো খাদ্য শিকল যখন একটা জালের মতো জিনিস তৈরি করে, দেখো এইটাই লেখা আছে যে বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শিকল যখন একটা জালের মতো কিছু তৈরি করে, তখন সেটাকে আমরা খাদ্য জাল বলি। ঠিক আছে, এটা একটা পুকুরের খাদ্য জালের উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে খাদ্য জালের সংজ্ঞা খুবই ইজি, অনেকগুলো খাদ্য শিকল একসাথে হয়ে একটা খাদ্য জাল তৈরি করে। এবং এখানে এই খাদ্য জালটাকে আমরা ব্যাখ্যা করছে যে কে কাকে খাইছে, এটা অবভিয়াসলি তীর চিহ্ন অনুযায়ী ব্যাখ্যা করছে। পরীক্ষায় অনেক সময় আসে যে খাদ্য জাল, যে এই যে এখানে কয়টা খাদ্য শিকল আছে এরকম আসে, আমি যেভাবে গুনলাম এভাবে গুনে তোমরা অপশন অনুযায়ী লিখে দিতে পারবে, মানে টিক মার্ক দিতে পারবে এমসিকিউর জন্য। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট 5 ধরনের খাদ্য শিকল হওয়া পসিবল। ওই খাদ্য জালটা থেকে আমাদের মোট 5 ধরনের খাদ্য শিকল হওয়া পসিবল, যেটা দেখো এখানে হচ্ছে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এভাবে কিন্তু সিকিউ আসতে পারে, যেভাবে করছে যে পরীক্ষায় এরকম একটা আনুমানিক একটা খাদ্য জাল করে দিবে এমন মতো, এবং সেই খাদ্য জালটা থেকে আমাদেরকে বলবে যে হচ্ছে খাদ্য শিকল লেখো। ঠিক আছে, এই সো এই ছিল আমাদের খাদ্য জাল। এখানে এত কঠিন দিবে না, সবার ভয় পাওয়ার দরকার নাই যে আপু এত কঠিন দিলে আমি আবার কেমনে লিখবো, এটা দরকার নাই। বাট তোমাকে কিন্তু বলতে পারে যে বনভূমির খাদ্য জাল লিখো, পুকুরের খাদ্য জাল লিখো, সুন্দরবনের খাদ্য জাল লিখো, স্থলজ পরিবেশের খাদ্য জাল লিখো, যে কোনো একটা পরিবেশ দিয়ে সেখানকার খাদ্য জাল লিখতে বলবে। সো তুমি এরকম করে কয়েকটা খাদ্য শিকল চিন্তা করে কে কাকে খায় এটা তো তুমি বোঝোই, সেই অনুযায়ী এটা দিয়ে দিবা, এটা এমন কঠিন কিছু না। আমরা এবার চলে আসি আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা এতক্ষণ অধ্যায়ের অলমোস্ট 50% পড়ে ফেলছি, 50%-এর বেশি পড়ে ফেলছি, আসলে আমরা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সব শেষ বলা চলে। এরপরে আমরা পড়ব হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহ। এই যে বাস্তুতন্ত্র পুষ্টি কিভাবে প্রবাহ হচ্ছে আমি যদি একটু চিন্তা করি, তাহলে আমি দেখব যে একটা সুন্দরবনের কথা যদি চিন্তা করি, সেখানে একটা ঘাসকে খাচ্ছে একটা হরিণ, একটা হরিণকে খাচ্ছে একটা বাঘ, এই বাঘকে পরবর্তীতে বিয়োজকরা খেয়ে ফেলছে, এবং বিয়োজকরা এটা খেয়ে মাটিতে মিশাই দিচ্ছে, ওই মাটিটাই আবার ঘাসকে পুষ্টি দিচ্ছে। তার মানে জিনিসটা কি, পুষ্টি প্রবাহ কি চক্রাকার না? পুষ্টি ঘাস থেকে শুরু হয়েছিল, আবার ঘাসেই কিন্তু ফেরত আসছে। এই জিনিসটা মনে রাখতে হবে, যখনই আমরা বলবো বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, তখন আমরা এই কথাটা মনে রাখবো, সেটা হচ্ছে চক্রাকার। এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুষ্টির প্রবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উপরে যে অংশটুকু ছিল, এই যে অংশটুকু, এই অংশটুকুই আমি হচ্ছে তোমাদেরকে সহজে বলে দিলাম, ঘাস, হরিণ এবং হচ্ছে বাঘের এক্সাম্পল দিয়ে, এবং বাঘকে পরে যখন মরে যাচ্ছে, পচে যাচ্ছে, তখন সেটা ঘাস আবার সেই পুষ্টিটা ফেরত পাচ্ছে। তাহলে সবাই এক কথাই মনে রাখো, বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ চক্রাকার। কিভাবে চক্রাকার? পরীক্ষা যদি আসে যে উপরোক্ত খাদ্য শৃঙ্খলে, উপরোক্ত খাদ্য শিকলে পুষ্টি প্রবাহ বর্ণনা করো, তখন তুমি হচ্ছে খালি মনে রাখবা বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ চক্রাকার, বাস। এবার উপরে যে উদ্দীপক আছে ওইটার বর্ণনা তুমি এখানে করে দিবা।
যে এ কে এভাবে খাইছে, এভাবে এভাবে গেছে, এর পুষ্টি ওর কাছে গেছে, লাস্টে বিয়োজক খাইছে, বিয়োজক খাইছে বলবো না, বিয়োজিত করছে, করে এই পর্যন্ত এসে আমাদের আবার পুনরায় উৎপাদক হচ্ছে সেই পুষ্টিটা পাচ্ছে। শেষ। এত সহজ জিনিস। আমরা এখানে দেখতেছি বাস্তুতন্ত্রের পুষ্টিদ্রব্য প্রবাহ এবং শক্তি প্রবাহের সংক্ষিপ্ত চিত্র। ঠিক আছে, এখানে আমাদের পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহটা আমাদের দেখাইছে। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ যেরকম চক্রাকার, শক্তি প্রবাহ কি ঠিক একইভাবে চক্রাকার? না, শক্তি প্রবাহ চক্রাকার না। প্রতি স্তরে শক্তি কমতে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা স্তরে। এই সূর্যালোক থেকে যখন উৎপাদকই শক্তি গ্রহণ করে তখন শক্তি অনেক কমে যায়। সূর্যের আলোর মাত্র 1% শক্তি এই উৎপাদকরা ব্যবহার করতে পারে, বাকি 99% শক্তি চলে যায়। তাহলে উৎপাদক তো অলরেডি 99% কমাই দিছে, আবার উৎপাদক যতটুকু শক্তি ছিল সেই শক্তি যখন তৃণভোজীর কাছে যাচ্ছে, তৃণভোজী কিন্তু আবার লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, ও আবার কিন্তু শ্বসনের মাধ্যম দিয়ে শক্তি ক্ষয় করে দিছে, ফলে ওইখানেও শক্তি কমে গেছে। আবার এই তৃণভোজীকে যখন মাংসশাসী খাচ্ছে, ওই উৎপাদকের সমান শক্তিও পাচ্ছে না, তৃণভোজীর সমান শক্তিটাও পাচ্ছে না, তার থেকে কম শক্তি পাচ্ছে। তাহলে এবার তুমি যদি এই যে এখানে পড়বা, আচ্ছা তোমাদের এখানে 2% লেখা আছে, 2%, অনেক জায়গায় 1%ও লেখা থাকে, যে প্রথমত বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এর জন্য নীল করে দিছি লাইনটা। এরপরে এইটা 2% মাত্র সবুজ উদ্ভিদ ব্যবহার করতে পারে। পরবর্তীতে এই যে আলো, তাপ শক্তি, এগুলো কিন্তু শরীর থেকে বের হতে থাকে, ঢুকতে থাকে, বিভিন্নভাবে কিন্তু শক্তিগুলো আমাদের হচ্ছে বাইরের দিকে চলে যেতে থাকে। তৃণভোজী প্রাণীরা খাদ্যকে সবুজ যে অংশগুলো খায়, এই যে অংশগুলো খাচ্ছে, মূল, পাতা, কাণ্ড, এরকম জীবন ধারণ করে। এভাবে সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি তৃণভোজী প্রাণীতে পৌঁছায়, মাংসশাসী প্রাণীতে, তারপরে তৃণভোজীটা পৌঁছায়। এভাবে এই অংশগুলো দেখবা যে একদম গল্পের মতো বর্ণনা, সো তোমার হচ্ছে এটা মানে পড়তে হবে না। এবং মৃত্যুর পর শক্তি গ্রহণ প্রক্রিয়া কিন্তু থেমে যায়, তখন ওই মৃতদেহে সঞ্চিত রাসায়নিক শক্তি বিয়োজকের কাজের ফলে ভেঙে জড় পদার্থ বা শক্তি আকারে পরিবেশে হচ্ছে আমাদের ফিরে আসে। তো পরিবেশে যখন এই শক্তিটা হচ্ছে আমাদের, তখন উদ্ভিদের গ্রহণ উপযোগী হয়, আর এভাবে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ চলতে থাকে। অর্থাৎ শক্তির প্রবাহটা এভাবেই চলে, কিন্তু শক্তির প্রবাহ যে একদম পারফেক্টলি চক্রাকার আমরা এটা বলতে পারি না, কারণ শক্তি প্রবাহ প্রতি স্তরে কমছে, এবং সেইটার বর্ণনায় কিন্তু এখানে বলা হয়েছে যে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা স্তরে শক্তির প্রবাহ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, প্রতি স্তরে অপচয় হয়, যার ফলে উৎপাদক থেকে যতটুকু খাদ্য গ্রহণ করছি, তৃণভোজী থেকে ততটা কিন্তু শরীরে জমা হচ্ছে না। আবার দেহ যে পরিমাণ পুষ্টিদ্রব্য গ্রহণ করে তার নিজের দেহে সে পরিমাণ পুষ্টি হচ্ছে পৌঁছায় না, কিছুটা জড় পরিবেশে মুক্ত হয়। এভাবে এক জীব থেকে আরেক জীবে খাদ্য শক্তি স্থানান্তরের সময় বেশ কিছু শক্তি বাস্তুতন্ত্রের সাধারণ নিয়মের এই তন্ত্রের বাইরেই চলে যায়, কারণ খাদ্য শিকলে খাদ্য স্তরের সংখ্যা যত কমানো যায় শক্তির অপচয় তত কম হয়। যতগুলো খাদ্য শিকল পাবো তত বেশি শক্তির অপচয় হবে, তাই খাদ্য শিকল যদি কম হয় তাহলে শক্তির অপচয়টা কম হবে। এখন যদি একটা ঘাস, একটা হচ্ছে হরিণ খাচ্ছে, দেন হরিণ বাঘকে খাচ্ছে, সো মানে হরিণকে বাঘ খাচ্ছে, এই ঘাস যদি ডাইরেক্ট আমাদের বাঘটা খেয়ে ফেলতো তাহলে শক্তির অপচয়টা কম হতো। ঠিক আছে, সো তাহলে আমরা বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহটা পড়লাম এবং শক্তির প্রবাহটা পড়লাম, এবং শক্তির প্রবাহ পড়ার সময় এটা বুঝলাম যে শক্তি আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে ক্ষয় হয়। প্রথম ধাপ তো সূর্যের আলো থেকে আসতেই অনেক ক্ষয় হয়ে যায়, তারপরে প্রতিটা উৎপাদক থেকে তৃণভোজী থেকে মাংসশাসী প্রত্যেকটা পর্যায়ে শক্তির ক্ষয় হয়। এই জিনিসগুলাই একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করলে, ভালো করে লিখে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি আমাদের একটা মানে আননোন টার্ম বলতে পারি, সেটা হচ্ছে ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। এবং এখানে আমরা হচ্ছে এরকম একটা ছবি দেখব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে শক্তি পিরামিডের ধারণা। ওকে, আমরা যদি শক্তি পিরামিডে দেখি যে এদের শক্তি সবচেয়ে বেশি ছিল, এদের থেকে মানে এরা হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন বা উৎপাদক, এবং এদেরকে যারা খায় জুপ্লাঙ্কটন তাদের হচ্ছে একটু কমে গেছে, এবং তাদেরকে যারা খাইছে তাদের আরেকটু কমে গেছে। সো এইভাবে কিন্তু শক্তির পিরামিডটা উপরের দিকে অনেক ছোট হয়ে গেছে, কারণ আস্তে আস্তে শক্তির স্তরগুলো হচ্ছে আমার কমে গেছে। সো আমরা এইটা পড়ার আগে আমরা হচ্ছে আগে একটু ট্রফিক লেভেল এই টপিকটা হচ্ছে পড়ে আসি। হ্যাঁ, এখানে দেখো কি বলছে, খাদ্য শিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে।
এই যে আমরা ছবিতে দেখলাম এগুলো হচ্ছে এক একটা ট্রফিক লেভেল। এইগুলা খাদ্য শিকলের প্রত্যেকটা স্তর, যেটা আমরা পড়লাম উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, প্রত্যেকে এক একটা কি ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেলের মধ্যে সেই হিসাবে হচ্ছে এই যে যেটা বললাম যে প্রত্যেকে এক একটা ট্রফিক লেভেল। তো প্রথমে বাস্তুতন্ত্রের প্রথম বা সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে নিচে যারা আছে তাদেরকে আমরা সর্বনিম্ন বলছি, এবং তৃণভোজী খাদ্য হচ্ছে প্রথম স্তরের খাদ্য, তারপরের লেভেল, এবং সবচেয়ে উপরে যারা থাকে তারা হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু, মানে সবচেয়ে উপরের ট্রফিক লেভেলকে প্রতিনিধিত্ব করা যায়। সো এখানে দেখো লেখা আছে যে উৎপাদক যে পরিমাণ শক্তি সূর্য থেকে গ্রহণ করে তা দ্বিতীয় ট্রফিক লেভেলে এসে কমে যায়। উৎপাদক তো প্রথম লেভেলের ছিল, সো ওরা যে পরিমাণ শক্তি গ্রহণ করলো দ্বিতীয় এসে কমে যাবে, এবং দ্বিতীয়রা যা গ্রহণ করছে তারা তৃতীয় লেভেলে কমে যাবে। এভাবে শক্তি উপরের দিকে কমতে থাকে। তাহলে ট্রফিক লেভেল যত উপরের দিকে উঠতে থাকে শক্তি তত কমতে থাকে। এটাই ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। ঠিক আছে, একদম ইজি না? মানে প্রথমে মনে হচ্ছিল ট্রফিক লেভেল কি, আমি এটা শিখবো কিভাবে, এটা সেটা, বাট জিনিসটা কিন্তু অনেক ইজি। এবং দেখা যাচ্ছে যে বাস্তুতন্ত্রের কোনো একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরের শক্তি লেভেলে সঞ্চয়িত হতে পারে। অর্থাৎ যে আমার যদি মনে করি যে এই ট্রফিক লেভেলে 50% শক্তি ছিল, তাহলে এইখানে শক্তি থাকবে হচ্ছে 40%। ঠিক আছে, মানে 40% চলে যাবে, আর মাত্র হচ্ছে মানে 10% থাকবে, 50-এর 10% থাকবে। ঠিক আছে, মাত্র 10% থাকবে। যেমন এরকম 10-এর 10% এক, হ্যাঁ, 1-এর 10% 0.1, এভাবে মানে প্রত্যেকবার 10 দিয়ে ভাগ হচ্ছে। এই 10কে 10 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 1, এই 1কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.1, এই যে 100-কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 10। ঠিক আছে, এভাবে হচ্ছে শক্তি আমার কমতে থাকছে। এবার আমরা লিখতেছি যে পিরামিড কি। সমতল ভূমির উপরে অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ ক্রমশ সরু হয় তাকে পিরামিড বলে। তো পিরামিড কাকে বলে? পিরামিড হচ্ছে যখন দেখতে পাচ্ছি যে একটা সমতল ভূমির উপরে যখন ত্রিমাত্রিক, 3টা মাত্রা আছে, 1টা 2টো 3টা মাত্রা, শীর্ষদেশ যখন সরু হবে তখন সেটাকে আমরা পিরামিড বলি। এবং এই পিরামিডে যখন আমরা খাদ্য শিকলের বিভিন্ন ট্রফিক লেভেল দেখাই তখন সেটাকে আমরা শক্তির পিরামিড বলি। ঠিক আছে, এবং শক্তির পিরামিডটা ক্রমশ উপরের দিকে ছোট, এবং এই শক্তির প্রবাহ কিন্তু সবসময় একমুখী হয়, একদিকেই মুখ করে চলতে থাকে, কখনো ব্যাকওয়ার্ডে আসে না। শক্তি প্রবাহ সবসময় একমুখী, এবং প্রতিটা ধাপে যেটা আমরা বললাম যে 10% ব্যবহার হতে পারে, বাকি 90%ই কিন্তু হারায় যায়। ঠিক আছে, তো এই ছিল ট্রপিক লেভেল এবং শক্তি পিরামিডের ধারণা। টু বি ভেরি অনেস্ট, এই অধ্যায়টা আসলে এখানেই শেষ হয়ে যায়। মানে এই অধ্যায়ের হচ্ছে বাস্তুতন্ত্রের অংশ, এই অধ্যায়ে বাস্তুতন্ত্রের উপাদানের অংশ অর্থাৎ বাস্তুতন্ত্রের অংশ, এরপরে খাদ্য শিকল, খাদ্য জাল, আর ট্রফিক লেভেল এবং পিরামিড পড়লেই অংশটা শেষ। চাইলে এই অধ্যায়টা অনেক ডিটেলস ইনডেপথ পড়ানো যায়, কিন্তু যেই জিনিস সহজ সেই জিনিসকে অযথা ডিটেলস পড়তে হবে, ডেপথ পড়তে হবে, কঠিন, এভাবে চিন্তা করা আমাদের দরকার নাই। এই অধ্যায়ের বাদ বাকি যে পোর্শন আছে জীব বৈচিত্র্য থেকে অন ফরওয়ার্ড, এই অংশে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে আমি শুধু সেই অংশটা এখন হচ্ছে বলে দিব। জীব বৈচিত্র্য মানে জীবের মধ্যে যে বৈচিত্র্য থাকে সেটাকে আমরা জীব বৈচিত্র্য বলি, এটা আমরা জানি। সো জীব বৈচিত্র্য কাকে বলে এরকম আসে না পরীক্ষায়, কারণ হচ্ছে আসলে এগুলো আমরা অনেক আগেই পার করে আসছি, এরকম সহজ জিনিস আমাদের দিবে না। তোমরা যেটা করতে পারো এই অংশটা পড়ে বা এই স্লাইডটা পাওয়ার পরও ইম্পর্টেন্ট লাইনগুলো এমসিকিউ আকারে দাগানো আছে, এগুলো তোমরা বইয়ের মধ্যে একটু দাগিয়ে নিতে পারো। সো এটা ছিল জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে আমরা 3 ধরনের প্রকারভেদ পড়ি, এটা একটু মনে রাখতে হবে যে জীববৈচিত্র্যের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রজাতিগত প্রকারভেদ, একটা হচ্ছে বংশগতীয় প্রকারভেদ, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক প্রকারভেদ বা বৈচিত্র্য। প্রজাতিগত কি? মানুষ একটা প্রজাতি, আম গাছ একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি, বাঘ একটা প্রজাতি, হনুমান একটা প্রজাতি, মাছ একটা প্রজাতি, সাপ একটা প্রজাতি, ব্যাঙ একটা প্রজাতি। এই যে ডিফারেন্সেস, এটা হচ্ছে প্রজাতিগত ডিফারেন্সেস বা প্রজাতিগত বৈচিত্র্য। আই হোপ সবাই বুঝতে পারছি যে এক একটা প্রজাতি যে আলাদা আলাদা সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য কি? ন্যাংরা আম, ফজলি আম, হাড়িভাঙা আম, আম্রপালি আম, এই যে এক একটা আম যে এক এক মানে হচ্ছে ভ্যারাইটির, কারণ এদের বংশ আলাদা,
কেন? কারণ এদের জিন আলাদা, ঠিক আছে? সো প্রজাতির মধ্যেও কিছু ডিফারেন্সেস হয়। তুমি আর আমি দেখতে একরকম না, কারণ তোমার আমার জিন কিছুটা হলেও ভিন্ন আছে। এটাই হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। এরপরে লাস্ট হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বনের বাস্তুতন্ত্র একরকম, তৃণভূমির বাস্তুতন্ত্র একরকম, জলাভূমির বাস্তুতন্ত্র একরকম, ঠান্ডা অঞ্চলের বাস্তুতন্ত্র একরকম, মরুভূমির বাস্তুতন্ত্র একরকম, সাগর পাড়ের বাস্তুতন্ত্র একরকম। এই যে বিভিন্ন বাস্তুতন্ত্রের কারণে যে বৈচিত্র্য, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো আমরা এখান থেকে মনে রাখবো জীববৈচিত্র্যের প্রকারভেদ 3 প্রকার। একটা হচ্ছে প্রজাতির কারণে, প্রজাতির মধ্যে বংশগতির কারণে, আর লাস্ট হচ্ছে এই অধ্যায়টা যেটার সাথে রিলেটেড, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব। এটা পরীক্ষায় এভাবে কখনোই আসবে না সিকিউর জন্য, কারণ এটা খুবই একটা ইজি কোশ্চেন। যদি এসে যায় এই সকল কোশ্চেন যদি তুমি অ্যান্সার করো, তোমার যদি অন্য জায়গা থেকে কোশ্চেন কমন না পড়ে, সেক্ষেত্রে তুমি হচ্ছে অবশ্যই পয়েন্ট করে লিখবা। তোমাদেরকে একটা কথা এখানে বলতে চাই, যখন আমরা পুরো বিশ্ব করোনা প্যান্ডেমিক বা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে খুব বেশি লড়াই করলাম, আমরা কি কখনো ভেবে দেখেছি যে করোনা ভাইরাসের যে প্রতিষেধক আবিষ্কার হচ্ছিল না, এমনও তো হতে পারে যে পূর্ববর্তী কোনো একটা জীব যার থেকে আমরা এটা প্রতিষেধক বানাতে পারতাম, সে হয়তো পৃথিবী থেকে বিলুপ্তই হয়ে গেছে। তার মানে আসলে বাস্তুতন্ত্রে প্রতিটা জীবের গুরুত্ব আছে। আবার এমন কথা চিন্তা করো যে ব্যাঙ কীট পতঙ্গ খায়, ব্যাঙ কোনো কারণে পরিবেশ থেকে চলে গেল, কীটপতঙ্গ খাবে কে? কীটপতঙ্গের পরিমাণ অনেক বেশি বেড়ে গেল, যার ফলে শস্য ক্ষেত অর্থাৎ হচ্ছে ধান, গম, এই গাছগুলো ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হলো। তার মানে ব্যাঙের ভূমিকা আছে। আমার মনে হইতে পারে যে এই ব্যাঙ কেন আসছে, দরকার কি আমার, কিন্তু না, বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জিনিসের ভূমিকা আছে। খাদ্য শৃঙ্খল রক্ষা করার জন্য, খাদ্য শিকড় রক্ষা করার জন্য, অথবা তার নিজস্ব কোনো এমন এক্সিস্টেন্স যেটা পরবর্তীতে আমাদের বড় কোনো বিপদ থেকে লড়াই করার জন্য হেল্প করতে পারে। সো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য হঠাৎ করে যেন একটা কোনো প্রাণী বেড়ে না যায়, হঠাৎ করে কেউ যেন বিলুপ্ত না হয়, এটার জন্য কিন্তু আমার সবাইকে দরকার, ঠিক আছে? সো এই জিনিসগুলো এখানে বলেছে, এটা হচ্ছে তোমরা বইটা একবার রিডিং পড়ে পরীক্ষায় পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। এটা লাইন আকারে বললাম না, আমি আমার মতো করে তোমাদের হচ্ছে বুঝাই দিলাম। এই যে যেরকম ইঁদুর হচ্ছে, ইঁদুরের সংখ্যা দাঁড়াবে এততে, তো ইঁদুর যদি ইঁদুরকে খাওয়ার যদি কেউ না থাকে তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এটা এরপরে বলতেছে যে জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তনির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা। অবভিয়াসলি শুধু এই যে পরিবেশের আন্তনির্ভরশীলতার উদাহরণ শুধুমাত্র সালোকসংশ্লেষণ না, শ্বসনও একটা উদাহরণ, পরাগায়নও একটা উদাহরণ, সব কিছুই এক একটা উদাহরণ। পরাগায়ন, আমরা যদি না থাকতাম তাহলে উদ্ভিদকে পরাগায়ন কে করে দিত? আমরা বলতে বুঝাইতে চাচ্ছি আমরা, কীটপতঙ্গ, প্রজাপতি, এই কোনো কিছু যদি না থাকতো তাহলে কে করে দিত? সো এইগুলো কিন্তু এক একটা মিথস্ক্রিয়ার উদাহরণ। প্রথমে দেখবা যে সালোকসংশ্লেষণের কথা বলা আছে, তারপরে পরাগায়নের কথা বলা আছে, তারপরে ব্যাকটেরিয়া, ভাইরাস যদি না থাকতো তাহলে আমাদেরকে পচাই দিত কে? আচ্ছা, এখানে একটা টার্ম আমরা পড়তেছি, সেটা হচ্ছে সহবাসকারী বা সিম্বায়োসিস অথবা সিম্বায়োন্স। ছত্রাক আর শৈবাল, ছত্রাক এবং শৈবাল একসাথে যে বাস করে, যার ফলে ছত্রাকও উপকৃত হয় এবং শৈবাল উপকৃত হয়, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে লাইকেন। এখানে কিভাবে ছত্রাক এবং শৈবাল দুইজন উপকার হলো? একটা তো সালোকসংশ্লেষণের বিষয় আছে, যে ছত্রাক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড ও নিচ্ছে, নিয়ে হচ্ছে শৈবাল সালোকসংশ্লেষণ করে দিচ্ছে। মোরওভার ছত্রাক শৈবালের কারণে একটা আশ্রয়স্থল পাচ্ছে, তার দেহে থাকছে। এছাড়া আরও অনেক কারণ আছে যার ফলে ওরা দুইজনই একে অপরের থেকে উপকৃত হচ্ছে। ও যেমন শ্বসন করতে পারছে, খাবার পাচ্ছে, ও তেমনি সালোকসংশ্লেষণ করতে পারছে, ওর খাবার অতিথি করতে পারছে। এইরকম যদি থাকে, যার ফলে যে একে অপরের দেহে অবস্থানের পাশাপাশি থাকার কারণে উভয়ই উপকৃত হচ্ছে, তাদেরকে আমরা সিম্বায়োসিস বলতে পারি, সহ অবস্থান বলতে পারি, অথবা সিম্বায়োন্স। এখানে শৈবাল এবং ছত্রাক প্রত্যেকেই হচ্ছে সিম্বায়োন্স। হ্যাঁ, এইবার আমরা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়ব, সেটা হচ্ছে আন্তনির্ভরশীল। এই যে যেটা বললাম যে উপকারিতা, এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক মানে আন্তঃক্রিয়া মানে পজিটিভ, যেইটার ফলে তুমি যদি তোমার ভালো বন্ধুর সাথে মেশো তাহলে তোমার লাইফে পজিটিভ কিছু হবে, এটা ধনাত্মক আন্তঃক্রিয়া। এবং তুমি যদি খারাপ বন্ধুর সাথে মেশো তাহলে তোমার লাইফে খারাপ কিছু হবে, এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। সো ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণের মধ্যে আমরা দুইটা উদাহরণ পড়ছি। একটা হচ্ছে মিউচুয়ালিজম
এবং একটা হচ্ছে কমনসেলিজম। এটা আমরা ডিটেলসে পড়বো। সো ধনাত্মক আন্তঃক্রিয়া কি আগে সেটা জেনে নিই, যে আন্তঃক্রিয়ায় দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করছে তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বলবে। এবং যদি আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়াতে যাই, যেখানে উভয় ক্ষতিগ্রস্ত হবে সেটাকে আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়া বলি। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়, শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। সো এই অংশটা আবার আমাদের এমসিকিউ সিকিউ সব কিছুর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলো আমরা স্টার্ট করি। ধনাত্মক আন্তঃক্রিয়া দুই রকম, একটা মিউচুয়ালিজম। সো প্রথমে আমরা মিউচুয়ালিজম পড়ি। মিউচুয়ালিজমে দুইজনই উপকৃত হবে। যেরকম যখন মৌমাছি আমাদের হচ্ছে উদ্ভিদ থেকে উদ্ভিদের পরাগায়ন করে দিচ্ছিল, তখন মৌমাছি কিন্তু মধু খাচ্ছিল, এটা মৌমাছির লাভ। আর উদ্ভিদের বিনিময়ে পরাগায়ন হয়ে যাচ্ছে, এটা উদ্ভিদের লাভ। অনেক পাখি এবং বাদুড় ফল খেয়ে বেঁচে থাকে, ফলের সাথে তারা কি করে, বীজও ত্যাগ করে দেয়। এই বীজটার কারণে উদ্ভিদের বংশবৃদ্ধি হয়ে যায়। তাহলে পরাগায়ন করা, তারপরে যে বাদুড় এবং হচ্ছে পাখির হচ্ছে ফল খাওয়া, এগুলো হচ্ছে মিউচুয়ালিজমের উদাহরণ। শৈবাল এবং ছত্রাক যে লাইকেন তৈরি করে, একটু আগে যেটা বললাম, এটাও মিউচুয়ালিজমের উদাহরণ। অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড বলতে কি বোঝায়, তোমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড সমান সমান মিউচুয়াল ফ্রেন্ড। তার মানে মিউচুয়াল মানে যে জায়গায় দুইজনই উপকৃত হবে। সো এখানে ওই উদাহরণটাই বলেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে লিগুমিনাস প্লান্ট। এটা হচ্ছে এক ধরনের প্লান্ট যাদের মূলে কিছু ব্যাকটেরিয়া অবস্থান করে। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মোস্টলি রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া, নামটা আমরা মনে রাখবো। এই রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া ওই যে উদ্ভিদের যে মূলটা আছে সেই মূলে গুটি তৈরি করে, গুটিটার নাম হচ্ছে নোডিউল। এরা কি করে, আমাদের পরিবেশে নাইট্রোজেন এইরকম আকারে থাকে, এই নাইট্রোজেনটা উদ্ভিদ নিতে পারে না। এই নাইট্রোজেনটা উদ্ভিদ যদি এরকম করে দেই, তারপরে এরকম করে দেই, এইরকম করে দিলে ওরা নিতে পারে। তো এই বায়বীয় নাইট্রোজেনকে আমাদের হচ্ছে উদ্ভিদ গ্রহণ উপযোগী নাইট্রোজেন বানায় এই ব্যাকটেরিয়াগুলা। তাহলে উদ্ভিদের নাইট্রোজেন গ্রহণটাকে ইজি করতেছে এই ব্যাকটেরিয়া। বিনিময়ে কি পাচ্ছি, বিনিময়ে ব্যাকটেরিয়া ওদের ওখানে একটা আশ্রয় পাচ্ছে, থাকতে পাচ্ছে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আছে উদ্ভিদ থেকে পুষ্টিও শোষণ করছে, আবার উদ্ভিদকে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করেও দিচ্ছে। সো মিউচুয়ালিজমের উদাহরণ আসলে অনেক বেশি, ঠিক আছে। মিউচুয়ালিজমের উদাহরণ প্রকৃতিতে অনেক বেশি। দেখবা এখানে কতগুলো উদাহরণ আছে, সবগুলো একটু মার্ক করে নিবা। পরীক্ষায় মিউচুয়ালিজম খ মার্কের জন্য আসতে পারে, গ ঘয়ের জন্য আসতে পারে। তুমি কিন্তু অনেকগুলো উদাহরণ জানো, সবগুলো পয়েন্ট করে লিখে দিবা, পয়েন্টের নাম দিবা, দিয়ে দেন পয়েন্ট করে এটা লিখে দিবা। এরপরে আমরা আসি হচ্ছে এই যে আমাদের সেই মূলের হচ্ছে ছবি, এই যে এরকম গুটি গুটি তৈরি করে, এরকম ছবি এঁকে দিতে পারো তাহলে তো আরও ভালো হয়। এরপর হচ্ছে কমনসেলিজম। এদের যেটা হয়, প্রথমেই বলে রাখি, এগুলো হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। মাথায় রাখতে হবে ধনাত্মক আন্তঃক্রিয়া মানে কেউ মনের ভুলেও অপকৃত হবে না, সবাই উপকৃত হবে। কিন্তু মিউচুয়ালিজমে দুইজনই উপকৃত হলেও কমনসেলিজমে মাত্র একজন উপকৃত হয় এবং অন্যজন ক্ষতিগ্রস্ত হয় না, বাট অন্যজন উপকৃত হয় না। যেরকম রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজের মাটিতে আবদ্ধ করে এবং বড় বড় আহরণের চেষ্টা করে, এতে রোহিণী উদ্ভিদের লাভ হয়, ঠিক আছে। কিন্তু যার উপরে হচ্ছে উঠতেছে তার কিন্তু তেমন লাভ হয় না, আবার তার ক্ষতিও হয় না, ঠিক আছে। তারপর পরাশ্রয়ী উদ্ভিদ বাহু থেকে খাদ্য গ্রহণ করে, কিন্তু আশ্রয়দাতার কিন্তু কোনো ক্ষতি করে না। পরাশ্রয়ী উদ্ভিদ মানে যারা, যে সকল উদ্ভিদরা পরের আশ্রয়স্থলে থাকে, আগাছা টাইপ অফ বলতে পারি। আগাছা আর পরাশ্রয়ী উদ্ভিদের মধ্যে যদিও হচ্ছে পার্থক্য আছে কিছুটা, বাট তোমাদের বোঝার সহজের জন্য আমি জিনিসটা বললাম। তো এইগুলা এরা বিভিন্ন উদাহরণ এখানে আছে। মেন কথা হচ্ছে এরা একজন উপকার করে, মানে একজন উপকৃত হয়, বাট অপরের ক্ষতি করে উপকৃত হয় না। এখানে যে ছবি দেখাই দিচ্ছে। সো উদাহরণগুলো মনে রাখবো, উদাহরণগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় বর্ণনা করতে গেলেও লাগবে আমাদের সিকিউর জন্য। আচ্ছা, এরপরে আমরা আসি শোষণ। আমরা বলি না শোষণ নিপীড়ন, এটা নাম শুনেই বোঝা যায় যে একটা জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে একদম বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করবে। যেমন স্বর্ণলতা, স্বর্ণলতাতে হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে, এই নামটা পড়তে হবে, হস্টোরিয়া হচ্ছে আমাদের একটা অঙ্গ, এটা স্বর্ণলতার থাকে, হস্টোরিয়াম বলে। এটা দিয়ে
আশ্রয়দাতা উদ্ভিদের থেকে একদম চুষে খাবার বের করে নেয়, যার ফলে আশ্রয়দাতা উদ্ভিদের খাবার কি করছো তুমি খেয়ে নিচ্ছ না, এটা কি ভালো জিনিস? ওর খাবার কমে যাচ্ছে না, তার মানে ও অপকৃত হচ্ছে, কিন্তু তার মানে ওর অধিকার ও হচ্ছে নিয়ে নিচ্ছে। কোকিল কখনো পরিশ্রম করে বাসা তৈরি করে না, কাকের বাসায় ডিম পাড়ে এবং কাকের দ্বারাই ডিম ফোটায়। আসলে এই উদাহরণটার সাথে আমি খুব একটা কনভিন্সড না, কারণ এটাতে হচ্ছে কাকের তেমন পার্সোনাল ক্ষতি হচ্ছে না। তবে হ্যাঁ, এখানে যদি আমি চিন্তা করি যে কাকের অধিকার ছিনাই নিয়ে কাককে ডিম পাড়তে না দিয়ে কোকিল ডিম পাড়ছে, তাহলে এটা হচ্ছে একটা শোষণের উদাহরণ। ঠিক আছে, তাহলে একজনের অধিকারকে বঞ্চিত করে সে অধিকারটা গ্রহণ করে, যেমন ওর খাবার ওকে খাইতে না দিয়ে তুমি নিয়ে নিবা, ওর ডিম ওকে পারতে না দিয়ে তুমি নিয়ে নিবা। এটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা হচ্ছে এই জায়গায় দুইজন খুবই বেশি প্রতিযোগিতা করে। মনে করো যে কোনো একটা তৃণভূমিতে দুইটা হরিণ আছে, বা হরিণ না, একটা হরিণ আছে আর একটা গরু আছে, যে সবচেয়ে বেশি ঘাস খেয়ে ফেলতে পারবে সেই উইনার, আরেকজন ঘাস খাইতে পারবে না। একদম কম্পিটিশন, সহজ কথা। এবং এইটাই আসলে ডারউইনের হচ্ছে আন্তঃপ্রজাতিক এবং অন্তঃপ্রজাতিক সংগ্রামের হচ্ছে ভালো উদাহরণ। কারণ হচ্ছে অন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, একটা হচ্ছে হরিণের সাথে গরুর প্রতিযোগিতা, আর একটা হচ্ছে হরিণের সাথে হরিণের প্রতিযোগিতা। মানে প্রজাতির ভেতরেও প্রতিযোগিতাটা হতে পারে, প্রজাতির বাইরেও প্রতিযোগিতাটা হতে পারে। তুমি এইভাবে উদাহরণ দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর এই উদাহরণটা আমরা 12 নম্বর চ্যাপ্টারে তো আরো ডিটেলস শিখছি, সো এখন আমি এটা নিয়ে ডিটেলস বললাম না, তোমরা 12 নম্বর চ্যাপ্টারের ভিডিওটা একটু চেক করে নিবা, তাহলে এটা দেখতে পাবা। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা আসি লাস্ট, অ্যান্টিবায়োসিস। এখানে একজনের সৃষ্ট রাসায়নিক পদার্থ দ্বারা অন্যজনের যদি বৃদ্ধি বিকাশের সমস্যা হয়, অন্যজনের যদি মৃত্যু ঘটে, তাহলে এটা অ্যান্টিবায়োসিস বলে। যেমন ছত্রাক, যেটা পেনিসিলিন ব্যাকটেরিয়া, মানে হচ্ছে যেটা অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত ব্যাকটেরিয়া হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন কিন্তু এক রকমের ছত্রাক, যেটা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছে। অর্থাৎ এই ছত্রাকটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না। তার মানে এই ছত্রাকের এমন কোনো উপাদান আছে যেই উপাদানের কারণে ব্যাকটেরিয়া হচ্ছে গ্রো হতে পারছে না, ব্যাকটেরিয়ার মানে হচ্ছে গ্রোথটা দমিত হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে মারাও যাচ্ছে। কারণ পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আমরা হচ্ছে মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে, ব্যাকটেরিয়াল রোগ হলে আমরা হচ্ছে ব্যবহার করি। আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু এটা আবিষ্কার করছিলেন। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে একটা প্রথম আবিষ্কৃত যে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে ছত্রাক থেকে তৈরি। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োসিস। এই যে দেখি, যদি খেয়াল করি, এটা একটা কলোনির স্বাভাবিক বৃদ্ধি, হ্যাঁ, মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা খুব সুন্দর গ্রো করছিল, বাট যখনই এখানে আমরা হচ্ছে একটু পেনিসিলিন দিলাম, তখন এটা আর গ্রো করছে না, তার মানে একে বাধাগ্রস্ত করে দিয়েছে। সো এটা অ্যান্টিবায়োসিসের উদাহরণ। সো এগুলা ছিল পরিবেশের বিভিন্ন আন্তঃক্রিয়া, মিথস্ক্রিয়ার হচ্ছে উদাহরণ, যেখানে আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া পড়লাম, পজিটিভ, এবং হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া পড়লাম, তার মধ্যে দুটো করে করে সংজ্ঞা পড়লাম। এখানে তোমরা যেটা করবা পরীক্ষার জন্য, প্রত্যেকটা যখন তুমি কমনসেলিজম পড়ছো, মিউচুয়ালিজম পড়ছো, তুমি জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করে উদাহরণটা খালি মনে রাখবা, পরীক্ষায় আসলে বর্ণনাটা ডিটেলসে লিখে ফেলবা। তুমি যদি পরীক্ষা খাতায় এইটুকু একটু নোট করে রাখো যে আমাদের কি কি উদাহরণ ছিল, মিউচুয়ালিজমের পরাগায়ন একটা উদাহরণ ছিল, তারপরে আমাদের মূলের নডিউল একটা উদাহরণ ছিল, তারপরে আমাদের সালোক সংশ্লেষণ একটা উদাহরণ ছিল, লাইকেন একটা উদাহরণ ছিল, এরকম উদাহরণগুলো যদি খালি টুকে টুকে রাখো, তাহলে পরীক্ষায় এমসিকিউতে আটকাবা না, পরীক্ষায় সিকিউ লিখতে গেলে আটকাবা না। ঠিক আছে, ওকে। পরিবেশের সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে তো নতুন করে বলার কিছুই নাই, যে পরিবেশ যদি সংরক্ষণ না করি তাহলে আলটিমেটলি আমরাই সেটা সাফারার হব। এবং পদ্ধতির মধ্যে এখানে হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতি বলা আছে, যে এই যে গ্রিনহাউস গ্যাস কম ব্যবহার করতে হবে, গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে যে তাপমাত্রা বেড়ে যায় সেটাকে আমরা গ্রিনহাউস এফেক্ট বলি। আর গ্রিনহাউস গ্যাসের নামগুলো হচ্ছে এগুলা: কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, এগুলো আরও আছে, বাট এই চারটা হচ্ছে মেন। তো এইগুলোর নাম একটু মনে রাখো এমসিকিউর জন্য। আর গ্রিন হাউসের বেড়ে গেলে কি কি হয় সেগুলো বলতেছে এখানে, একই সাথে মানে কি কি করতে হবে এবং এটা যদি না হয় তার বিপরীতে কি হয় সেটা হচ্ছে বলে দিচ্ছে। সো
এখানে আমার মনে হয় যে আর এগুলো নিয়ে খুব একটা বেশি আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটা জাস্ট বইতে ছিল দেখে আমি তোমাদেরকে দেখাই দিছি। এই অংশটা জাস্ট রিডিং পড়ে ফেলবা। সো অধ্যায়টা আমাদের শেষ। আমরা এখন ক্লাসের এই শেষ পর্যায়ে এসে তোমাদেরকে এটা বলে দিব যে এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউর জন্য পড়বো। সিকিউর জন্য আমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো খুব ভালো করে পড়বো। খাদ্য শিকল এবং খাদ্য জাল থেকেও আমাদের সিকিউ আসতে পারে। ট্রফিক লেভেল এবং শক্তি পিরামিডের মধ্যে যে সম্পর্ক বর্ণনা করো এরকম বলেই পরীক্ষায় প্রশ্ন আসবে। সেখানে ট্রফিক লেভেল কি, পিরামিড কি, পিরামিডের একটা ছবি লিখে সেখানে শক্তি কীভাবে কমে যাচ্ছে, কত % কমে যাচ্ছে, এগুলো তোমরা লিখে দিতে পারবা। আন্তঃক্রিয়ার উদাহরণ বললে তোমরা আন্তঃক্রিয়ার মধ্যে যতগুলো পড়ছো সব লিখে দিবা। আর যদি পজিটিভ আলাদা করে বলে, নেগেটিভ আলাদা করে বলে, অথবা পরীক্ষা এভাবেও আসতে পারে যে শুধু মিউচুয়ালিজমের উদাহরণ দাও, মিউচুয়ালিজম কাকে বলে, এভাবেও আসতে পারে। আবার এগুলো খ মার্কের জন্য আসতে পারে। সো তুমি প্রিপারেশন নিয়ে রাখবা ঘয়ের জন্য, এরপরে তোমার খতে আসলো বা যখনই আসলো। আর এমসিকিউর জন্য তো বলেই দিছি এই অধ্যায়ের আন্তঃক্রিয়া অংশটা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আবার কোন স্তরের খাদক কোনটা এটাও এমসিকিউতে আসে। এই চ্যাপ্টার থেকে বেশ ভালোই এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। এবং এই চ্যাপ্টারটা বড়, এই অংশগুলো যেরকম বললাম যে এগুলো আমি ইচ্ছা করে স্লাইডে রাখছি দেখানোর জন্য যে এগুলো তোমাদের বইতেও আছে, বাট তোমাদের এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? সো এই অধ্যায়টা হচ্ছে তোমরা যদি এভাবে পড়ে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমরা হচ্ছে একটা চ্যাপ্টার খুব ইজিলি শেষ করতে পারবা, যেখানে খুব একটা তেমন মুখস্থ করার কিছু নাই। খালি কিওয়ার্ডসগুলো পড়লে, এবং অবশ্যই কিওয়ার্ডসগুলোতে ইংলিশ পড়বা, তাহলে হচ্ছে তুমি ভালো পরীক্ষায় মার্ক ইনশিওর করতে পারবা। এটা করলে ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, এবং হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমরা জানাইতে পারো, আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।